সংবাদপত্রের পাতায় কিংবা টেলিভিশনের পর্দায় প্রতিনিয়ত আমরা যাদের দেখি তাদের নিয়ে কৌতূহলের শেষ নেই। তারা কিভাবে সময় কাটান, পরিবারকে কিভাবে সময় দেন, কিংবা বিশেষ দিনগুলো কিভাবে কাটান, সে গল্প। একটু ভালোবাসা ভালো করতে পারে মন। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। ওগুলোই জানবার চেষ্টা করেছি। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের বিশেষ আয়োজনে চট্টগ্রাম ৫ আসনের সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এবং তার সাথে আছেন তার জীবনসঙ্গী নওশীন হেলাল। এবং পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সুমনা সেমি। কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়ের কাছে জানতে চাই, কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। যে আইন পেশা থেকে সরাসরি সক্রিয় রাজনীতিতে যাত্রাটা কেমন ছিল? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আবারও আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যারা দর্শক আছে সবাইকে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমার সংসদীয় এলাকা চট্টগ্রাম ৫ হাটহাজারী বাইজিদের জনগণকে এবং চট্টগ্রামবাসীকে সহ সকল বাংলাদেশিদেরকে। আসলে আমি যখন লন্ডন থেকে বার ভোকেশনাল কোর্স অর্থাৎ ব্যারিস্টার ল হয়ে দেশে ফেরত আসি, তখন আমি আমাদের বিএনপি চেয়ারপারসনের রিসার্চ সেলে ল অফিসার হিসেবে কাজ শুরু করি। সেখান থেকে আসলে আস্তে আস্তে রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়া শুরু করা এবং পরবর্তীতে ২০০৫ সালে আমি আমার বাবার চট্টগ্রামের মেয়র ইলেকশনের কোঅর্ডিনেশনের দায়িত্ব পালন করি। সেই থেকে নিয়ে যাত্রা শুরু। এই যাত্রা আইনজীবী হিসেবে যেমন আমি কর্মরত ছিলাম সুপ্রিম কোর্টে ২২ বছর, প্রায় ২২ বছর ধরে এই প্রফেশনে ছিলাম। কিন্তু রাজনীতির কারণে শেষের দিকে আসলে এত হামলা মামলা নিজের উপরে হয়েছে যে সম্ভব হয়নি আইন পেশাটা সরাসরি সম্পৃক্ত থাকার। বাট আমাদের যত নেতাকর্মী আছে সকলকে আমি আমার ল ফার্মের মাধ্যমে আইনি সেবা দিয়েছি। তো দু ধরনের যাত্রা। রাজনৈতিক যাত্রাটা অনেক ভিন্ন, আর প্রফেশনাল জার্নি ইজ অফকোর্স ভেরি ডিফারেন্ট। তো দুটোটার সংমিশ্রণে আলহামদুলিল্লাহ আজকের দিনে বলতেই তো হয় ভালোই, মানে রেজাল্ট ইজ গুড। ভাবির কাছে জানতে চাই যে রাজনীতিতে যিনি এতটা সক্রিয়, এতটা সরব, সংসারে তিনি কেমন? সংসারে সরব থাকার চেষ্টা করেন। যখনই সুযোগ পায় কাজ সামলে বাসায় ছুটে আসেন, বাচ্চাদের সাথে বসেন, গল্প করেন, আমার সাথে বসে মুভি দেখে, গল্প করে। সময় দেয়া নিয়ে কোনো কি অভিযোগ রয়েছে কিনা? কারণ রাজনীতিবিদরা আসলে এত বেশি জনসম্পৃক্ততা থাকে তাদের যে সময় দিতে পারেন না পরিবারকে, এমন কিছু ঘটেছে কিনা কখনো? আসলে প্রথম দিকে একটু ছিল, একটু মান অভিমান হতো, ভাবতাম যে প্রায়োরিটি দিচ্ছে না। কিন্তু পরবর্তী যখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে রাজনীতিতে নিজেকে আসলে কোনোভাবেই আলাদা করে জীবন থেকে সরিয়ে নেওয়া যায় না। মানে যারা জনগণ আছেন, যারা তার বাংলাদেশের মানুষজন যারা মানে যাদের দরকার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে জনগণের সাথে কাজ করার, তারা আসলে ওভাবে পারে না। তো এটা একটা অনেক বড় দায়িত্ব। যখন এটা বুঝতে পেরেছি এরপর থেকে আর কখনো অভিমান করি নাই, রাগ করি নাই। আচ্ছা, সন্তানদের কোনো অভিযোগ থাকে? সন্তানদের অভিযোগ আসলে ওইভাবে করে ও কখনো ফিল করতে দেয়নি। আপনাদের প্রথম পরিচয় কিভাবে? আমরা দুজন একই স্কুলে পড়তাম। আচ্ছা। এবং একই ক্লাসেই পড়তাম। তো চিটাগংয়ের স্কুল, বন্ধু ছিলাম তখনও। তো আমি এ লেভেল করতে ঢাকা চলে আসছি, তখন ও মনে হয় চিটাগংয়ে এ লেভেল করেছে, সে চিটাগংয়ে এ লেভেল করছিল। এরপরে সে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ভর্তি হলো ঢাকায়, আমি লন্ডন চলে গেলাম এলএলবি করতে। তো এর মধ্যে কন্ট্যাক্ট ছিল না তা না, হয়তো ইমেল ফ্রেন্ড হিসেবে যেভাবে থাকে এভাবে কন্ট্যাক্ট ছিল। কিন্তু দেশে ফেরার পর আমাদের চিটাগংয়ের একটা বিষয় আছে যে পাস করার পরেই বিয়ে দিয়ে দেওয়া লাগে। মানে কি ইনকাম শুরু করলো কি করলো না, বা প্রফেশন শুরু করলো, এটা কিন্তু কোনো বাবা মারা তখন এসব চিন্তা করে না। মানে চিন্তা করছে ছেলে পাস করে আসছে, ইমিডিয়েটলি বিয়ে করা যেতে হবে। এবং সবচেয়ে কোইন্সিডেন্টাল হচ্ছে যে ফার্স্ট প্রস্তাব আমার আব্বা আমাকে বলেছে যে আমি একটা মেয়ে পেয়েছি, এই হচ্ছে ছবি, এই হচ্ছে নাম, এই সেই মেয়েটা হচ্ছে নওশীন।
তার আগেই কি আপনি ভাবিকে বলতে পেরেছিলেন যে আপনি তাকে পছন্দ করেন বা এমন কিছু একটা কোনো কমিটমেন্টে কি আপনারা ছিলেন? না না না, কিছু মানে এমনি ছিল না। উই ওয়ার ফ্রেন্ডস, মানে আমরা যোগাযোগ ছিল, আমাদের অনেক বন্ধু বান্ধব থাকে না, ওরকম যোগাযোগ ছিল ক্লাসমেট হিসেবে অফকোর্স। ভাবির কাছে একটু জানতে চাই সেই সময়টা কেমন লেগেছিল? আপনিও নিশ্চয়ই এভাবে বাবা মা নিশ্চয়ই আপনাকে বলেছে, অ্যাপ্রোচ করেছে হ্যাঁ, ভাইয়ের ব্যাপারে। আমার তখন আমার তো আপনি যখন জানলেন যে আপনারা একসাথে পড়েছেন, আপনারা ক্লাসমেট ছিলেন বা ফ্রেন্ডস ছিলেন, তখন আপনার কেমন মনে হয়েছে? আমার কাছে কোইন্সিডেন্টাল একটা বিষয় হলে যেরকম ফিলিংস হয় যে অনেকগুলো চিন্তা মাথায় আসে। আমার তো বাবা নেই, আমার মা তো ডিসিশনটা নিতে হয়েছিল, আর আমার মেঝো মামা। তো আমার আম্মু যখন বললো, অ্যাপ্রোচ করলো, বললো যে এরকম, আমার শ্বশুর তখন মিনিস্টার ছিলেন, তো বললো যে এই যে বিমান প্রতিমন্ত্রীর ছেলের জন্য প্রস্তাব এসেছে, তুমি কি বলো? তা আমি চুপ করে আছি, কি বলবো, আমিও তো চিনি। আমি বলছি আচ্ছা, যদি ভালো মনে হয় তাহলে তোমরা ইয়ে করো, আগাতে পারো। আমি একটু জানতে চাই যে সবার লাইফে কিন্তু একটা স্লাইডিং ডোর মোমেন্ট থাকে, আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে জীবনের সিদ্ধান্তগুলো বদলে দেয় বা বদলে যায়। আপনার ক্ষেত্রে স্লাইডিং ডোর লাইফে যদি আমি জিজ্ঞেস করি কোনটা ছিল? 1/11 2006-এ। এর আগে 2006-এ আমার আম্মা, আমার মেজো বোন এবং আমার ফুপি একটা কার অ্যাক্সিডেন্টে ওনারা মাদিনাতে শহীদ হন। ওনারা এখনও জান্নাতুল বাকিতেই ওনাদের দাফন করা হয়েছিল। ওই একটা ইনসিডেন্ট। আর সেকেন্ড ইনসিডেন্ট হচ্ছে, যদি আপনি পলিটিক্যাল লাইফ নিয়ে চিন্তা করেন যে ওয়াই আই গট মাই সেলফ ইনটু পলিটিক্স দ্যাট সুন, when I'm talking about 2007, আমি কিন্তু অত বয়স না তখন আমার, মানে বয়স অফকোর্স, বাট এখনকার মতো অতটুক না। আই ওয়াজ মাচ ইয়াঙ্গার, অ্যাটলিস্ট ধরেন 19-20 বছর আরও বয়স কম ছিল তখন। তখন আসলে আমি রাষ্ট্রের কোনো কিছুর সাথে কোনোভাবেই জড়িত ছিলাম না, এবং আমি আমার বাবার মন্ত্রণালয়ে জীবনে একবার গিয়েছিলাম শুধু দেখতে মিনিস্ট্রিটা কেমন। আমাকে আব্বাকে অ্যারেস্ট করার 4 দিন পরে ধরে নিয়ে গেল বাসার থেকে। 4-5 দিন আমাকে ইন্টারোগেশনের নামে কোথায় রাখিয়েছে আমি এখনও ঠিক জানি না। 18 তারিখ মানে নিয়ে গেছিল ফেব্রুয়ারি মাসের, আমাকে 22 তারিখ ফেরত দিল গুলশান থানায়। এর মাঝে কী হয়েছে আমি জানি না, বিকজ আই ওয়াজ টোটালি ডিট্যাচড। এরপরে আমি প্রায় 18 মাস কিন্তু এক নাগারে জেলখানায় থেকেছি। আমাদের প্রথম সন্তান জন্ম হয় যখন আমি জেলখানায় ছিলাম, মানে 2007-এর 1 জুন। তো এই জেলখানার এক্সপিরিয়েন্সটা এবং এই যে অন্যায় হয়েছে আমার প্রতি, তখন আমার মাথায়, আমার আসলে রাজনীতির প্রতি ঝোঁক ছিল। কারণ তাহলে এটাকেই তো আমরা বলতে পারি যে সেই মোমেন্টে আপনি যা চিন্তা করেছিলেন হ্যাঁ, সেটাই বিকজ আপনার আমি লাইফে চিন্তা করলাম স্লাইডিং এত ডোর বড় হিসেবে এত দেখা বড় যায়। অন্যায় হলো, যেখানে আমার বোন, আমার কিন্তু আরেকটা ছোট বোন আছে যে লন্ডনে সেটেল, সি ইজ এ ব্রিটিশ সিটিজেন এবং সে প্র্যাকটিসিং ব্যারিস্টার, ওরা ফ্যামিলি সহ লন্ডন থাকে। আমি কিন্তু কোনো পিআরও করি না, কিছু করি না। আমার যেদিন পরীক্ষা শেষ হয়েছে আমি আই কেম ব্যাক টু বাংলাদেশ বিকজ আই ওয়ান্টেড টু সার্ভ বাংলাদেশ। তো 2007 আমার খুব আনফেয়ার মনে হয়েছিল যে কিছুই করি নাই, কোনো অন্যায় করি নাই, খামাখাই এরকম করলো, তাহলে দিস মাস্ট স্টপ। আমি আমাকে নিয়ে খুব দুঃখে ছিলাম না, বাট আমি চিন্তা ছিলাম যে এরকম হলে তো কেউ আর দেশে থাকবে না। কারণ আমাকে তো আমার বন্ধু বান্ধবরা চিনে বা আমার পরিচিত লোকরা চিনে, এরাই তো বিদেশ চলে যায়, বলে ভাই হিলাল জেলে চলে গেছে, কোন দিন জানি আমরা চলে যাই। তো এই অবস্থাটা আমি চেঞ্জ করতে চেয়েছিলাম অনেক। তখন তো ছোটো, বাট আমার মাথায় এটা ছিল যে না, এই সিস্টেম পরিবর্তন হতে হবে, প্রকৃত অপরাধীর বিচার হতে হবে, নিরীহ মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এবং জেলখানার কি কষ্ট, এটা যে জেলখানায় যায় নাই তার অনুধাবন করার কোনো সুযোগ নাই। তো এইটা একদিকে ভালো হয়েছে, একদিকে খারাপও হয়েছে। আমি আমার প্রথম সন্তানের জন্মের সময় হয়তো আমি ছিলাম না, কিন্তু মানুষ হিসেবে আমাকে আরও হাম্বল করতে, আল্লাহর কাছে সব কিছুর জন্য শুকরিয়া জানাতে এবং মানুষের প্রতি অন্যায় বিচার না করতে, আমার মনে হয় ওই 18 মাস ওয়াজ এ লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স ফর মি। ভাই একটু জানতে চাই যে রাগ বেশি কে করে, আর রাগ করলে ভাবি রাগ কেমন? ওর রাগটা খুব বেশি না, কিন্তু রাগের সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে কোনো রিয়াকশন নেই। আচ্ছা, মানে আমি রাগেরগুলো চিল্লাচিল্লি করে কিছু একটা করি, কিন্তু সে রাগ করলে কিছুই বলে না। এখন যা শান্ত তার চেয়ে বেশি শান্ত হয়ে যায়। সেই রিয়াকশনটা কি কখনো না কখনো তো সামনে হ্যাঁ আসে? হয়, এটা মূলত হয় সময় নিয়ে। আচ্ছা, আসলে যেটা সে বলেছে, মানে সবার তো একটা ওয়ার্কিং আওয়ার থাকে, কিন্তু আমাদের তো ওয়ার্কিং আওয়ার নেই। ধরেন মন্ত্রণালয়ে 9টা বাজে যাই, আস্তে আস্তে 4:30 বেজে যায়, রোজার টাইমটাই বলি।
এর মধ্যে আবার ইফতারের দাওয়াত থাকে, এগুলাতে না গেলেই না। মানে আমি যে খুব এনজয় করি কোনো ইফতারের দাওয়াত, এটা আমার মনে হয় না কেউ ইফতারের দাওয়াত এনজয় করে আসলে। সবাই চায় বাসায় একটু আরাম করে যাই আছে মানে অতটুকু পরিবারের কমফোর্টেবলি সঙ্গে খায়। সময় কাটানো। তো বেচারা ম্যাক্সিমাম টাইম আমার মনে হয় ইফতার করেছে 7টার দিকে, কারণ আমি আস্তে আস্তে 6:45-7টা বেজে যায়, সেও একটু পানি টানি খেয়ে ওয়েট করে। তো এগুলো আমি নিজেও বুঝি যে এটা খুব বিরক্তিকর। আর একটা সমস্যা হয় কি, যে এলাকার রাজনীতি যারা করে, যেমন আমরা এমপি ইলেকশন করেছি, বা আমি চট্টগ্রামের সন্তান, এখন এখানে যাদের সমস্যা হয় ওনারা কিন্তু সারা রাত ধরেই ফোন করে। তো 2টা হোক 3টা হোক, মানে ফোন করে অনেকে বলে ভাই খুব পেট ব্যথা করতেছে। তা আমি তো আসলে ডাক্তার না, কিন্তু তখন আমি তো বলতে হয় এটা যে আমি কি করব, এটা তো আর বলা যায় না। তো বলতে হয় যে ঠিক আছে পেট ব্যথা, তো একটা গ্যাসের ওষুধ খান বা কিছু গরম পানি কিছু একটা বলি। তো এইসব কারণে হয় কি, পরিবারের অনেক সময় কিন্তু যেটা ওদের অধিকার আমাদের উপর, সেটা বাইরের মানুষের অধিকার আদায় করতে গিয়ে পরিবারের অধিকারটা আমার মনে হয় গত 17 বছরে 15 বছরের উপরেই নষ্ট করেছে, যদি সব মিলিয়ে ধরি। ভাবি কি ঈদ সালামি পাওয়া হয় ভাইয়ের কাছ থেকে? হ্যাঁ, তার মানে তো ছোটবেলায় যে ঈদ সালামি সেটা মিস করার কোনো কারণই নেই। ছোটবেলায় হ্যাঁ না মিস করি হচ্ছে নির্মল যে ঘাড়ের উপর কোনো দায়িত্ব থাকতো না, ওই জিনিসটা ঈদ সালামের পাশাপাশি। আর ওনার সাথে থাকার পরে তো যেহেতু বড় ছেলে, একটা দায়িত্ব এসে পড়েছে। আর সালামির ব্যাপারে আনকম্প্রোমাইজ। ভাইয়া পান এখন সালামি? আমার চাচারা ফুপুরে এখন আমরা সালামি দেয়, আমার শাশুড়ি আমাকে সালামি দেয়, শাশুড়ি সবচেয়ে বেশি দেয়, আব্বাও দেয়, না, মাঝে মাঝে ভুলে জামাইকে তো যায়। খুশি রাখতেই হবে। না, এখানে একটা টেকনিক আছে, ওর আর ওর ভাই আবার একজন সম্বন্ধী আছে। আমার শাশুড়ি কিন্তু ওদের সাথে কোনো কিছু আলাপ করার আগে আমার সাথে আলাপ করে, এটা এখন থেকে না, অনেক আগের থেকে। এই যে 21 বছর বা 20 বছর এই দীর্ঘ সময় সংসার করা, কখনো কি বলেছেন, ভাবি বলেছে কিনা আপনাকে যে আমি বলে তোমার সংসারটা করে গেলাম? হ্যাঁ হ্যাঁ, বলেছে? এবং এটা কথাও ঠিক, এটা আমি এগ্রি করি। সেভারাল টাইম বলেছে নাকি এক দুবার বলেছে যে এক আমি দুবার। বলে সংসারটা করে গেলাম, অন্য মেয়ে হলে তো আসলে তোমার সময় টিকতে পারতো না, যেটা না, বলে এটা মেয়েরা এটা সাধারণত। 2-1বার বলেছে, বাট এটা কথা সত্যি, এটা আমি ডিসপিউট করি না। আমি নিজের সাথে সংসার করতাম। কেন মনে হয় আপনার সত্যি, নাকি ভাবি সামনে আছে না, বলে আপনি এটার জন্য বলছেন না, যে বিকজ সত্যি? আমার লাইফটা আসলে এত স্ক্যাটার্ড, মানে এত দিকে আমি ইনভলভ, আমার তো ফ্যামিলিতে টাইম দেওয়ারই সুযোগ হয় না। আমার অর্ধেক আত্মীয় স্বজনের বিয়েতে আমি যেতে পারিনি, তাহলে এগুলো তো সহ্য করার মতো জিনিস না। আর ওই যে বাজার কি মানে বাসার অনেক কিছু আছে না, যে আমি কিছুই জানি না, আমি জাস্ট যাই রাত্রে দেখি সব কিছু রেডি আছে, আমি খাই ঘুমাই, আবার সকালে উঠে কাজে চলে যাই। তো এইভাবে হলে তো ভাবি আসলে মনে আছে কি যে কখন বলেছিলেন, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিলেন আপনি? মনে পড়ছে না ওরকম, কিন্তু অন এন্ড অফ মানে এই আসা যাওয়া ভুলে যাওয়া এগুলো নিয়ে খুনসুটিটা হয়েছে। হ্যাঁ, ওরকম সিরিয়াস না, মানে এমনি বলে আর কি, যে জিনিসটা যেহেতু না, সেটা সব মেয়েরাই আসলে বলে, আমার মনে এবং হয় যে এটা সত্যি, এটা আমি 90% বা এটা আমি 99ও যদি বলি ভুল হয় না আসলে। এটা আমি ডিনাইও করছি না, এই কথা সত্যি, আমি নিজেই করতাম না নিজের সাথে সংসার। খুব ভালো লাগলো। আরেকটা বিষয় একটু, এখন আমরা একটা ঝটপট রাউন্ডে চলে যাব, সেটা হচ্ছে ঝটপট উত্তর নিব। শুরু করব আমি ভাবিকে দিয়ে, কয়েকটি প্রশ্ন করব, আপনি ঝটপট উত্তর দেবেন আমাকে। রোদ না বৃষ্টি? রোদ। দিন না রাত? দিন। শীত না গ্রীষ্ম? গ্রীষ্ম। সালোয়ার কামিজ না শাড়ি? শাড়ি। সকাল না সন্ধ্যা? সন্ধ্যা। প্রেম না বিয়ে? দুটোই। একটা বলতে হবে। বিয়ে। এবার ভাইয়ার টার্ন। রোদ না বৃষ্টি? বৃষ্টি। দিন না রাত? রাত। শীত না গ্রীষ্ম? শীত। সকাল না সন্ধ্যা? সন্ধ্যা। পাঞ্জাবি নাকি স্যুট? পাঞ্জাবি। প্রেম না বিয়ে? প্রেম করে বিয়ে। দারুণ, চমৎকার, দুজনই খুবই ভালো করেছেন এবং অলমোস্ট সবকিছুই কিন্তু সেম। জি। রোদ বৃষ্টির জায়গায়। ভাইয়া কখনো ভাবির জন্য গান গেয়েছেন? না। কবিতা বলেছেন? মানে মানানোর চেষ্টা করেন না অনেক সময় একটা আমি এক সময় লেখালেখি করতাম, কবিতা লিখেছিল? এখন আর আচ্ছা, সুযোগ সেটা নেই। কি বিয়ের আগে নাকি বিয়ের না, পরে? এটা হচ্ছে জেলে থাকাকালীন। হ্যাঁ, সে আমার বোধহয় অ্যানিভার্সারি ছিল বা বার্থডে ছিল, কিছু একটা সময় ছোট্ট একটা 4 লাইনের লিখে দিয়েছিল,
যখন দেখা করতে গিয়েছিলাম টিস্যুর মধ্যে লেখা ছোট ছোট করে ওটা আমার হাতে দিয়েছিল যখন দারুণ দেখা একটা করতে moment। গিয়েছিলাম। হ্যাঁ, এই মুহূর্তে কোনো কিছু মনে পড়ছে কিনা যে ভাবির চোখের দিকে তাকিয়ে কোনো গান বা কোনো কবিতা ইগনোর করেন যে আমরা আছি? না, আমি বলে দিই, আমি সবসময় এটা একদম খুব অকপটেই বলি, আমি আজকে যতটুক আমার জার্নিতে আমি এসেছি 70% আমার আম্মা যদি আম্মা সেটা তো কি এটা ভাবিকে অবদান, একটু ভাবির দিকে তাকিয়ে আপনি বলবেন কিনা ভাবিকে? হ্যাঁ এটা তার দিকে তাকে বলা যায় যে আমার এই জার্নিতে তোমার কন্ট্রিবিউশন মোর দেন 70%। রিজন হচ্ছে যে আমার সমস্ত অন্যায় আবদার সহ অসহনীয় যত আবদার আছে সবগুলোই সে খুব নিঃস্বার্থভাবেই সে আমাদেরকে হেল্প করেছে। রাত 2টা হোক 3টা হোক 500 লোক হোক 200 লোক হোক, আমি যদি বলেছি যে আমি তো বাসায় আসতেছি, আমার সাথে তো এরকম 10 গাড়ি লোক আছে, কোনো সময় বলে না ফাইজলামি করো নাকি, বলে আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা সময় দাও। সো দিস আর দ্য স্মল থিংস দ্যাট ইউ ডু to make someone's moment very special. Like you can give roses or you can give an expensive gift, but এই আন্ডারস্ট্যান্ডিংটা যে আমার কতটুকু হেল্প করেছে যে এটা আমি বলে বোঝাতে পারবো না। তো অনেক সময় হয় কি যে আমাদের অনেক প্রিয়জন থাকে যাদেরকে আমরা অনেক কিছু বলতে চাই, এটা কিন্তু বলা সময় হয়ে হয় না, ওঠে না। সুযোগ হয় না। তো আজকে আই থিঙ্ক ঈদের এই চান্সটাতে আমি বেশ কয়েকবার বলেছি মনে হয় এই কথাটা, no one reaches a position on their own. There are some people who is strongly behind that person. So আজকে আমি যে হেলাল যত ক্ষুদ্র একজন রাজনৈতিক কর্মী, এর সিংহভাগের দাবিদার হচ্ছে নসীন। ঈদ উপলক্ষে ভাই জনসাধারণের জন্য কিছু বলতে চান কি? ধন্যবাদ আপনাকে। প্রথমত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শককে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আমি একটি বার্তাই আমাদের সকলের জন্য দিতে চাই, আমরা ঈদ সাধারণত নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে আমরা উদযাপন করি, এই উৎসবের অংশ করে নেই। আমরা যদি চাই এই পরিবার পরিজনকে আমাদের প্রতিবেশী সহ এলাকাবাসীকে সহ যদি আমরা ইনভলভ করতে পারি, তাহলে আমরা আনন্দটা এবং উৎসবটা আরও বৃহৎ পরিসরে আমরা এটা পালন করতে পারবো। তো চলুন ঈদের আনন্দটা শুধু নিজের পরিবার পরিজনের বাইরেও প্রতিবেশী এবং বৃহত্তর পরিবারের মাঝে এলাকাবাসীর সাথে আমরা শেয়ার করি, যাতে বাংলাদেশ আরও উৎসবমুখর ঈদ এবছর আমরা সকলে মিলে আবার পালন করতে পারি। ঈদ মোবারক। ভাবি কিছু বলতে চান? ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা। আর আমার একটা চিন্তাধারা হচ্ছে যে আমরা যদি 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে আমরা মিথ্যে কথা বলা থেকে, খাওয়ার নিয়ে এই যে উপোস থাকা থেকে এবং ভালো কাজ করার থেকে আমরা প্র্যাকটিসটা করতে পেরেছি 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে, আমরা যেন এটা পুরো বছর কন্টিনিউ করতে পারি। রাজনীতির বাইরেও রাজনীতিবিদদের একটা জীবন থাকে হাসি কান্না, একটা পরিবার থাকে। সে গল্পগুলোই তুলে আনবার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আবারও ঈদ মোবারক। রাজনীতির বাইরে সৌজন্যে পোলার।